بسم الله الرحمن الرحيم আফগানিস্তান দেশের সম্বন্ধে একটি পঙ্ক্তি বিশেষভাবে প্রচলিত আছে, আর সেই পঙ্ক্তিটি কিছু এমনই: আল্লাহ আপনাদেরকে কোবরা সাপের বিষ থেকে, সিংহের থাবা থেকে এবং আফগানি মানুষদের পরীক্ষা থেকে যেন বাঁচিয়ে রাখে। কেননা আফগানিস্তানের ইতিহাস আমাদের সবাইকে এটি জানিয়ে থাকে যে এই দেশে প্রবেশ করাটা তো খুবই সহজ কাজ, কিন্তু এই দেশ থেকে বাইরে বেরিয়ে আসা ভীষণই মুশকিল। ইতিহাসের বৃহৎ থেকে আরও বৃহত্তর সালতানাতগুলো এই দেশকে বিজয় করার জন্য এখানে সাম্রাজ্য স্থাপনের চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই সমস্ত শক্তিশালী বৃহৎ সালতানাতগুলো ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছিল। বেশিরভাগ সালতানাতই এই অঞ্চলকে বিজয় করতে পারতো না, কিন্তু যদি কোনো সালতানাত কোনো কারণে এই অঞ্চলকে বিজয় করে নিত, তাহলে তবুও তারা এই অঞ্চলে নিজের শাসন প্রতিষ্ঠা করতে পারতো না। আবার যদিও কোনো শাসন ব্যবস্থা এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়ে যেত, তাহলে তাদেরকে কিছু মাস বা কিছু বছরের মধ্যেই পালিয়ে যেতে বাধ্য হতে হতো। আর এই জন্যই আফগানিস্তান দেশকে ইতিহাসের পাতাতে সাম্রাজ্যের কবরস্থান নামে জানা হয়ে থাকে, কেননা আফগানিস্তানে এই ইতিহাসের বৃহৎ থেকে আরও বৃহত্তর সালতানাতগুলো একবারে মাটির সঙ্গে মিশে গিয়েছিল। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের না তো শুধু আফগানিস্তানের সম্পূর্ণ ইতিহাস জানাবো, বরং এর সঙ্গে সঙ্গে আমরা এটিও জানবো যে কেন ইতিহাসে বৃহত্তর সালতানাতগুলো এই অঞ্চলকে বিজয় করতে পারতো না। আজকে আমরা এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর জানবো। আমরা আশা রাখছি আপনারা আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকবেন। আমরা সর্বপ্রথম আপনাদেরকে এটি জানিয়ে রাখি যে ইতিহাসের বড় থেকে আরও বড় সালতানাতগুলো যখন আফগানিস্তানে নিজের মাথা ঝোঁকাতে বাধ্য হতো, তার পিছনে অনেক কারণই ছিল, কিন্তু তার মধ্যে যে একটি কারণকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে সেটি কিছু এমনই ছিল: আফগানিস্তান ভৌগোলিক দিক থেকে একটি পর্বতময় দুর্গম অঞ্চল, আর যেই কারণে এখানকার মানুষদের বসবাসও খুবই কষ্টের হয়ে থাকে। এবার প্রকাশ্য কথা এটি যে যখন এখানকার সাধারণ মানুষের জন্যই আফগানিস্তানে বসবাস করা অসম্ভব কাজ, সেখানে বাইরে থেকে আসা কোনো মানুষের জন্য এখানে বসবাস করাটা মুশকিল হওয়াটাই স্বাভাবিক। আর এটি একটি কারণ ছিল যে বড় বড় সালতানাতের ফৌজরা এখানে তো এসে থাকতো, কিন্তু তারা এখানে বেশি দিন টিকে থাকতে পারতো না। আর এছাড়াও আরেকটি কারণ এমনও আছে যে এই এলাকায় বসবাসকারী মানুষজন নিজের নিজের গোত্রের মধ্যে বসবাস করে থাকে, আর এই সমস্ত গোত্রের মধ্যে আবার শত্রুতাও থেকে থাকে। শত্রুতা এতটাই গভীর হয়ে যায় যে সময়ে সময়ে এদের যুদ্ধও হয়ে যায়, আর এই জন্যই এই মানুষগুলো নিজের শত্রুদের হাত থেকে বাঁচার জন্য নিজের গ্রাম অথবা নিজের শহরকে একটি কেল্লার মতো করে বানিয়ে রাখে। আর যেই কারণে বাইরে থেকে আসা কোনো ফৌজদেরকে এই ছোট্ট গ্রামকে বিজয় করা একেবারে অসম্ভব হয়ে যেত। এবার যদি কথা বলা হয় আফগানিস্তানের ইতিহাসের, তাহলে ইতিহাসের পাতা থেকে এটি প্রমাণিত হয়ে গিয়েছে যে আজ থেকে হাজার হাজার বছর আগেও আফগানিস্তানে মানুষ জনবসতি অবস্থিত ছিল। সিকন্দর আজম আলেকজান্ডার দ্য গ্রেট যখন 327 খ্রিস্টপূর্বাব্দে হিন্দুস্তানকে বিজয় করার জন্য এসেছিল, তো সেই সময়েও সে আফগানিস্তানকেও বিজয় করেছিল। কিন্তু আমরা সবাই জানি যে আলেকজান্ডারের মৃত্যুর পর তার এই স্বপ্নের সাম্রাজ্য একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। এর কিছু সময় পর মৌর্য সাম্রাজ্য আফগানিস্তানের বেশিরভাগ অঞ্চলকেই নিজের সাম্রাজ্যের মধ্যে যুক্ত করে নিয়েছিল, আর ঠিক সেই সময়ে আফগানিস্তানে হিন্দু এবং বৌদ্ধ ধর্ম খুব দ্রুতভাবে ছড়িয়ে পড়েছিল। কিন্তু এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে যে সেই সময় এই পাহাড়ি অঞ্চলের জন্য খুব কম মানুষে বসবাস করে থাকত, আর এখানকার জীবনযাপন সর্বসময় থেকে খুবই মুশকিলভাবে কেটে চলেছে। এরপর যখন মৌর্য সাম্রাজ্যের সমাপ্ত হয়ে যায়, তখন মধ্য এশিয়া থেকে অনেক সমস্ত আক্রমণকারীরা আফগানিস্তানের উপর আক্রমণ করতে শুরু করেছিল, আর আস্তে আস্তে এই সমস্ত আক্রমণকারীরা আফগানিস্তানের এই পাহাড়ি অঞ্চলে আক্রমণাত্মক রূপ ধারণ করতে থাকে। আর এমনভাবে একটি সময় এমন এসেছিল যখন আফগানিস্তানের সম্পূর্ণ অঞ্চলকেই আক্রমণকারীদের অঞ্চল বলা হয়ে থাকত, আর সেই সমস্ত শক্তিশালী মানুষগুলো আফগানিস্তানের আলাদা আলাদা অঞ্চলে বসবাস করতে থাকতো। এবার দিন চলে যেতেও থাকলো, আর এই মানুষগুলো আফগানিস্তানের মধ্যে ছোট ছোট সাম্রাজ্য স্থাপন করতে শুরু করেছিল। এগিয়ে গিয়ে এই ছোট ছোট সালতানাতগুলো এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে সেই সময় পৃথিবীতে এদের জন্য এই কথাও বিখ্যাত হয়ে গিয়েছিল আফগানিস্তানের সম্পূর্ণ অঞ্চলকে বিজয় করা একেবারে অসম্ভব কাজ। যখন 8ম শতাব্দীর শুরুতে আরবের মুসলিমরা এই অঞ্চলে এসেছিল, সেই সময় এই ছোট ছোট সাম্রাজ্যগুলো খুবই শক্তিশালী ছিল, আর মুসলিমদেরকে প্রথমবার সেই সময়ে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল যখন তারা কান্দাহারের কাছাকাছি অবস্থিত জুম্বেজ সালতানাতের সঙ্গে মোকাবেলা করেছিল। জুম্বেজ সালতানাতের বিরুদ্ধে মুসলিমদের পাঠানো সেই 20,000-এর ফৌজ শুধুমাত্র 5,000-এ ফিরে এসেছিল। এরপর একটি লম্বা সময় পর্যন্ত মুসলিমদেরকে এই অঞ্চলে কোনো সফলতাই মেলেনি, কিন্তু তারপর ইয়াকুব লেইস সাফারি নামের এক পার্সিয়ান ব্যক্তি সালতানাতে আব্বাসিয়ার সাহায্য নিয়ে না তো শুধু আফগানিস্তানকে, বরং এর সঙ্গে সঙ্গে ইরান, উজবেকিস্তান এবং তাজিকিস্তানের মতো অনেক সমস্ত দেশকে বিজয় করে নিয়েছিল। ঠিক তখন থেকেই এই অঞ্চলে মুসলিমদের ছড়িয়ে পড়াও খুব দ্রুতভাবে শুরু হয়ে যায়।
এরপর 11 শতাব্দীতে এই সম্পূর্ণ অঞ্চলকে মোহাম্মদ গজনী নামের সেই সুলতান বিজয় করে নিয়েছিল, যে সুলতান হিন্দুস্তানকে 17 বার আক্রমণ করেছিল। এরপর যখন গজনবী সালতানাত সমাপ্ত হয়ে গেল, তখন এই সম্পূর্ণ এলাকা মুহাম্মদ ঘুরির হাতে চলে আসে এবং মুহাম্মদ ঘুরির রাজত্ব সমাপ্ত হওয়ার পর এই অঞ্চলে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে খতরনাক ফৌজ মানে মঙ্গল ফৌজরা হামলা করেছিল। কিন্তু মঙ্গলদের মতো শক্তিশালী এবং খতরনাক ফৌজকেও এই অঞ্চলকে বিজয় করতে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, সেই কথার অনুমান শুধুমাত্র এখান থেকে করতে পারেন যে এই অঞ্চলকে বিজয় করার চেষ্টাতে চেঙ্গিস খানের এক পুত্রের মৃত্যুও হয়ে যায়। আর যেই কারণে মঙ্গলরা খুব রাগান্বিত হয়ে এই অঞ্চলের উপর একটি বৃহৎ ফৌজ নিয়ে আক্রমণ করেছিল। এই অঞ্চলে বসবাসকারী বেশিরভাগ জনবসতিকে একেবারে শেষ করে দিয়েছিল, আর বেশিরভাগ শহরকে তো সম্পূর্ণ জ্বালিয়ে ধ্বংস করে দেয়। মঙ্গলদের পর যে সালতানাত সঠিকভাবে আফগানিস্তানের উপর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সফল হয়েছিল, সেটি কোনো অন্য সালতানাত ছিল না, বরং সেটি ছিল মুঘল সালতানাত। কেননা মুঘল সালতানাতের বাদশাহরা এমনটি বুঝে গিয়েছিল যে কেমনভাবে আমাদেরকে আফগানিস্তানের উপর শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। এই সাম্রাজ্যের শাসকরা অন্যান্য শাসকদের ভুল থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছিল। মুঘলরা সবসময় অন্যান্য অঞ্চলগুলোর চেয়ে আফগানিস্তান অঞ্চলকে খুব সরলভাবে শাসন করত, আবার সেখানে থাকা সেই সমস্ত গোত্রদেরকে তো অনেক সমস্ত ইনাম ও উপহার স্বরূপ পাঠাতো, আর বেশিরভাগ শক্তিশালী কাবিলাগুলোকে স্বাধীন করে রেখে দিয়েছিল। কেননা তারা এটি জেনে গিয়েছিল যে যদি আমরা অন্যান্য অঞ্চলগুলোর মতো আফগানিস্তানেও একটি কঠোরভাবে শাসন প্রতিষ্ঠা করতে চাই, আর এখানে বসবাসকারী মানুষদেরকে এমনটি জানাতে চাই যে আমরাই তোমাদের শাসক, তাহলে হতেও পারে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে যাবে। আর এটাই কারণ ছিল যে আফগানিস্তানের এই অঞ্চল 1738 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল সালতানাতের অধীনে ছিল। কিন্তু এই সমস্ত কিছুর সত্ত্বেও সময়ে সময়ে মুঘলদের এই সমস্ত ছোট ছোট কাবিলার শাসকদের ষড়যন্ত্রের শিকার হতেই হতো। কিন্তু যখন 1738 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল সালতানাত দুর্বল হয়ে পড়েছিল, সেই সময় নাদির শাহ নামের এক বাদশাহ মুঘলদের হাত থেকে এই অঞ্চলকে ছিনিয়ে নেয়। মুঘলরা ছাড়াও সাফাভিদ নামের একটি সালতানাত, তার কাছেও আফগানিস্তানের একটি বড় অংশ উপস্থিত ছিল। কিন্তু সাফাভিদ সালতানাতের জন্য এই অঞ্চলের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করাও খুব সমস্যার কাজ হয়ে গিয়েছিল, আর তাদেরকেও সময়ে সময়ে সেই সমস্ত সব প্রতিকূলতার সামনাসামনি হতে হয়েছিল, যেই সমস্ত প্রতিকূলতার সম্মুখীন প্রথমের সালতানাতগুলো করে আসছিল। মুঘল এবং সাফাভিদ সালতানাতের পর আহমেদ শাহ আবদালি সেই ব্যক্তি ছিলেন যিনি অন্যান্য সালতানাতের কাছ থেকে আফগানিস্তানকে ছিনিয়ে নিয়ে এটি স্বাধীন আফগানিস্তানের বুনিয়াদ রেখেছিলেন। সেই আফগানিস্তানের প্রতিষ্ঠা করেছিলেন যে আফগানিস্তানকে আজ আমরা পৃথিবীর মানচিত্রে দেখে থাকি, মানে মডার্ন আফগানিস্তানের ফাউন্ডার আহমেদ শাহ আবদালিকে মনে করা হয়ে থাকে। এরপর 19বিংশ শতাব্দীতে ভারতের উপর রাজত্ব করা ব্রিটিশ সাম্রাজ্য কয়েকবার আফগানিস্তানকে বিজয় করার চেষ্টা করেছিল, কিন্তু তারা প্রত্যেকবারই অসফল হয়েছিল। আর 1839 থেকে নিয়ে 1842 খ্রিস্টাব্দের এই যুদ্ধে না তো শুধু ব্রিটিশদের পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল, বরং অনেক সমস্ত ক্ষতিরও সম্মুখীন হতে হয়েছিল। আর তারা সেই কথাকে খুব সহজেই বুঝে নিয়েছিল, যেই কথাকে রুশ এবং আমেরিকা খুব দেরিতে বুঝতে পারলো, মানে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ করা শুধুমাত্র পয়সা খরচা করা ছাড়া আর অন্য কিছুই নয়। এবার এর আগের ঘটনাতে তো আমরা সমস্ত মানুষই খুব ভালোভাবে জ্ঞাত আছি। এরপরে শুধুমাত্র সোভিয়েত ইউনিয়নই নয়, বরং এর সঙ্গে সঙ্গে আমেরিকাও এদের উপর আক্রমণ করে আফগানিস্তানকে কবজা করে নিয়েছিল। কিন্তু এদের দুজনকেই আবার শেষ পর্যন্ত নিজেদের চাদর গুটিয়ে পালিয়ে যেতে হলো। আমার আফগানিস্তান দেশের মাটিকে এই জন্যই ভালো লাগে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেশের মাটি থেকে এক বিখ্যাত ফৌজ বেরিয়ে আসার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আর যেই ফৌজ ইমাম মাহদির সঙ্গ দেবেন। যদি আপনারা এই ভিডিওর মধ্যে দেওয়া কিছু তথ্যকে ডিটেলসের মাধ্যমে জানতে চান, তাহলে আপনারা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, সেখানে এইগুলির সম্বন্ধে বিস্তারিতভাবে জানানো আছে কয়েকটি ভিডিওর মাধ্যমে। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। যদি আমাদের দেওয়া ইনফরমেশন আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করেন, শেয়ার করেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। এছাড়াও যদি আপনি কোনো শাসক অথবা কোনো সাম্রাজ্যের সম্বন্ধে জানতে চান, তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আমরা তার সম্বন্ধে ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।